আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো। এন্ড তোমাদের দোয়ায় আমি ভালো নাই। বলছিলাম এভরিডে মানে প্রতিদিন ভিডিও দেবো, বাট কালকে মিস্টেক হয়ে গেছে, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল আর কালকে ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা ছিল না, তাই জন্য সরি। এখন থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো। তো বেশি আজাইরা বকবক না করে ভিডিও শুরু করা যাক। একদিকে ভাইয়ার অত্যাচার, অন্যদিকে এই ভিলেন। আমার জীবনটা পুরো ভিলেনময় হয়ে গেল। এমন আচমকা এমন ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, তাই স্কুলে না গিয়ে বাসায় ফিরে আসলাম। আর এসে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। বুঝতে পারছি কিছু একটা ঘটেছে, বুকটা ধরপড় করে কাঁপছে। তাই এগিয়ে গিয়ে ছোটো মাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ছোটো মা, সবাই এভাবে বসে আছে কেন? ছোটো মা বলল, আরে বলিস না, ঈশানের হাতে ব্যথা পেয়েছে। কথাটা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেঘলা বলল, কিভাবে ব্যথা পেয়েছে? ছোটো মা বলল, জগিং করতে গিয়েছিল, হঠাৎ নাকি ছিনতাইকারী আক্রমণ করে আর ঈশানের ফোনটা নিয়ে নেয়, আর তখন হাতাহাতিতে ঈশানের হাতে লেগেছে। আমার বোঝার বাকি রইল না, ওই ছিনতাইকারী সেই মুখসহ ধারী ভিলেন। এবার আমার মনে পড়লো ভিলেন বলছিল তার নেক্সট টার্গেট রাফি, তাই তাড়াতাড়ি চারিদিকে রাফিকে খুঁজতে লাগলাম, কিন্তু ভাইয়া কোথাও নেই। তাই ওকে না পেয়ে মনের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল। মেঘলা ছোটো মাকে জিজ্ঞাসা করলো, রাফি কোথায়? ছোটো মা বললো, ও তো অনেক আগেই বেরিয়েছে, এখনো আসেনি। মেঘলা দৌড়ে গিয়ে রাফিকে ফোন দিল। রাফি ফোন ধরতেই মেঘলা বলে উঠলো, ভাইয়া কোথায় তুই? রাফি বলল, উফ, তুই কেন ফোন করছিস? আর তোকে বলছি না আমাকে ভাইয়া বলবি না? মেঘলা বলল, আচ্ছা বলবো না, তুই যা বলবি তাই বলবো, বলে ডাকবো, কিন্তু এখন তুই বাসায় আয় প্লিজ। রাফি বলল, কেন, কি হয়েছে? মেঘলা বলল, কিছু হয়নি, তবে তুই এখন না আসলে অনেক কিছু হবে। রাফি বলল, কি হবে? মেঘলা চেঁচিয়ে বলে উঠলো, তোকে আসতে বলছি না, এত প্রশ্ন করিস না, প্রশ্ন করবি না, তুই এখনই আসবি। রাফি বলল, তুই পাগল হয়ে গিয়েছিস? এতদিন পর ফ্রেন্ডদের কাছে এসেছি আর এখন তোর কথায় বাসায় যেতে হবে? ফোন রাখ, আমি আসতে পারবো না। মেঘলা বলল, আসবি না তো? রাফি বলল, প্রশ্নই ওঠে না, তুই কে যে তোর কথায় আমার শুনতে হবে? ফোন রাখ। মেঘলা বলল, আচ্ছা দেখ তাহলে এবার আমি কি করি। রাফি বলল, এই মেঘলা, না কিছু করিস না, আমি এখনই আসছি। মেঘলা বলল, তাড়াতাড়ি আসবি কিন্তু। রাফি ফোন রেখে দিল। মেঘলা মনে মনে বলল, যাক, ও সুস্থ আছে, তাহলে আর চিন্তা নেই, একবার বাসায় আসলে ওকে আর বের হতে দিব না। মেঘলা ফোন রেখে রাফির আসার জন্য অপেক্ষা করছে। তখনই ল্যান্ডলাইনের ফোন আসলো। মেঘলা ফোন ধরলো। ফোন ধরতেই অপর পাশ থেকে, এই নাম্বার যার, তাকে কি আপনি চিনেন? মেঘলা বলল, হ্যাঁ, এটা তো রাফি ভাইয়ার নাম্বার, কিন্তু আপনি কে? এই ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা তাকে সিটি হাসপাতালে নিয়ে এসেছি, আপনার নাম্বারটা কল লিস্টের প্রথমে ছিল, তাই কল দিলাম, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। কথাটা শোনা মাত্রই মেঘলা কেঁদে উঠলো। ছোটো মা তখন বলল, কিরে মেঘলা, তোর আবার কি হলো? তখন মেঘলা কেঁদে কেঁদে বলল, ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো মা। কথাটা শুনে সবাই অস্থির হয়ে গেল, কারণ রাফির বাসার সবার আদরের, তাই সবাই তাড়াতাড়ি হাসপাতালে গেল। মেঘলাও গেল। রাফি বেডে শুয়ে আছে, তার হাত ভেঙে গিয়েছে। সবাই রাফিকে জিজ্ঞাসা করছে, এসব কি করে হলো? রাফির বড় কোনো ক্ষতি হয়নি, তাই কেউ কাঁদছে না, শুধু মেঘলা সবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। রাফি বলল, কি উল্টা পাল্টা প্রশ্ন করছো? অ্যাক্সিডেন্ট কিভাবে হয়? যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে, তাই বলে মরা কান্না করার কিছুই নেই, আর এক ফোঁটা চোখের জল পড়লে খুব খারাপ হবে বলে দিলাম। সবাই অবাক হলো, কারণ কেউ তো কাঁদছে না। রাফির মা বলল, কে কাঁদছে? কার জল? এখানে তো কেউই কাঁদছে না। রাফি রাগী ভাব নিয়ে মেঘলাকে দেখিয়ে বলল, এই নেকাটাকে এখানে কে নিয়ে এসেছে? আর এখানে এত ভিড় করার কিছুই নেই, সবাই বাসায় যাও, বিশেষ করে এই নেকারানিকে নিয়ে যাও, কান্নাকাটি আমার একদম সহ্য হয় না। তখন রাফির মা বলল, এই কাঁদবি না, এমন ভাব দেখাচ্ছিস যেন রাফিকে শুধু তুই ভালোবাসিস, আমরা ভালোবাসি না। হে ফ্রেন্ডস, আপনি তো অনেকের নাম শুনছেন, অনেক ট্রাস্টেড নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে আপনি অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারবে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপর আপনি বাজি ধরতে পারবেন। তাই অনেক বেটে চান এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করুন। আপনার বাম হাতের খেলা সিনো থেকে আসা আন্দার, বাহার, জুজু, রোলেট এবং ক্রাশ প্ল্যান সেরা খেলা। আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন আপে। তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান, এবং আপনি PSL, BPL
আইপিএল এ 20% গ্যারান্টিযুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। স্টেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটির লিংক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে। রাফি বলল, সবই ভাব, আমাকে ইমপ্রেস করার জন্য ন্যাকামি করছে, এসব করে কোনো লাভ নেই। মেঘলা বলল, অভিনয় করে কি কান্না করা যায়? রাফি বলল, মুখে মুখে কথা বললিস, রুম থেকে বের হও বলতাছি। নীলিমা বলল, কথা কানে যায়নি, দাঁড়িয়ে আছো কেন? রাফি এমনিতেই অসুস্থ, ওকে রাগিয়ে দিও না, এখান থেকে যাও। মেঘলা বলল, তোমরা কেমন মানুষ? আমি কি কাউকে বিরক্ত করছি? কাউকে কাঁদাচ্ছি হতো না, সবার পিছনে দাঁড়িয়ে আছি, তবুও তোমাদের সমস্যা? তখন রাফি মনে মনে বলল, তুই থাকলে আমার অনেক সমস্যা, তোর কান্না আমার সহ্য হয় না, তুই এভাবে কাঁদতে থাকলে আমি সবার সামনে কেঁদে দিব, তুই তো সেটা বুঝবি না, তাই তোকে এখান থেকে বের করে দিতে হবে। মেঘলার কথা শেষ হওয়ার আগে রাফি বলল, নীলিমা, ওকে তুমি রুম থেকে বের করে দাও, বড্ড বেশি কথা বলে। নীলিমা গিয়ে মেঘলাকে রুম থেকে বের করে দিল। মেঘলা দরজার সামনে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো, আর মেঘলা বলতে থাকলো, আমি এই ভিলেনকে কিছুতেই ছাড়বো না, আর একবার দেখা হোক শুধু। তখন ছোট মা বলল, আজ কি যে হয়ে গেল, ঈশানের সাথেও দুর্ঘটনা ঘটলো, রাফির সাথেও ঘটলো। সবাই রাফির সাথে কিছুক্ষণ কথা বলার পর ডাক্তার এসে বলল, সবাই এভাবে ভিড় জমাবেন না, পেশেন্টের হাতের ব্যথা পেয়েছে, বড় কোনো ক্ষতি হয়নি, তাই যে কোনো একজন ওনার সাথে থাকুন, বাকিরা চলে যান। ছোট মা বলল, ঠিক আছে, আমি থাকছি, ভাবি তোমরা যাও। রাফির মা বলল, কি বলছো? আমি ওর মা, আমি থাকবো, তোমরা যাও। মেঘলা বাইরে থেকে শুনছিল, তার খুব ইচ্ছা করলো যে সে থাকবে, কিন্তু রাফি ওকে রুমেই অ্যালাউ করেনি, তাই এখানে থাকতে দিবে না, এটা ভেবে ভয়ে বলতে পারলো না। নীলিমা বলল, খালামণি তোমরা সবাই যাও, আমি থাকি, রাফির খেয়াল রাখবো, তোমাদের তো বয়স হয়েছে, কষ্ট হবে। রাফির মা বলল, তুই থাকবি, সেটা তো খুবই ভালো কথা, তাহলে তুই থাক। তখন রাফি বলল, তোমরা কেউই থাকবে না, আমার দেখাশোনা করার জন্য মেঘলা থাকবে। কথাটা শুনেই মেঘলা চমকে উঠল। মেঘলা বলল, আমি কি সত্যি শুনলাম? নীলিমা বলল, কি সব বলছো? ও থাকবে কেন? রাফির মা বলল, ঠিকই তো, ও থাকবে কেন? রাফি বলল, ধরে নাও যে কাজের মেয়ের জন্যই থাকবে, বাসার কাজের মেয়ে থাকতে অন্যরা কষ্ট করবে কেন? সবাই যাও। নীলিমা বলল, কিন্তু? রাফি বলল, আমি এক কথা দুইবার বলি না, কোনো সিদ্ধান্ত নিলে সেটা কোনো কারণেই বদলাই না, তাই অযথা কথা বাড়িও না। একে একে সবাই চলে গেল। মেঘলা দরজার বাইরে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে তাকিয়ে আছে। রাফি অন্যদিকে তাকিয়ে আছে, সেদিকে তাকিয়ে থেকেই বলল, চোখ মুছে পানি দিয়ে ফ্রেশ হয়ে ভিতরে আয়। মেঘলা তাই করলো। রাফি বলল, বস। মেঘলা দূরে রাখা চেয়ারটায় বসতে চাইলো। রাফি হাত দিয়ে ইশারা করে কাছে এসে বসতে বলল। মেঘলা এসে বলল। রাফি বলল, কাঁদছিলে কেন? মেঘলা বলল, আবার কান্না পাচ্ছে। রাফি বলল, উফ, আবার? মেঘলা বলল, কি করব, আমার কান্না পাচ্ছে। রাফি এক হাত বাড়িয়ে বলল, আয়। মেঘলা রাফির বহুদূর নিজেকে জড়িয়ে নিয়ে রাফির বুকে মুখ গুজে কেঁদে দিল। রাফি বলল, তুই এত ইমোশনাল কেন মেঘলা? মেঘলা উত্তর দিল না, সে এক মনে কেঁদেই চলছে। রাফি বলল, কান্না বন্ধ করবি, না হলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, কান্না বন্ধ কর, তুই কাঁদলে আমার ভালো লাগে না, বুঝিস না? মেঘলা কান্না মুছতে মুছতে বলল, আমার সাথে তুই এখন এমন করিস কেন? তখন রাফি বলল, তোকে কষ্ট দিতে ভালো লাগে তাই। মেঘলা বলল, তুই খুব খারাপ হয়ে গিয়েছিস। রাফি হেসে বলল, তাই বুঝি? মেঘলা বলল, তুই শুধু আমাকে অপমান করিস। রাফি বলল, তাহলে প্রতিবাদ করিস না কেন? মেঘলা বলল, কেঁদেই কুল পাই না, প্রতিবাদ করব কখন? রাফি বলল, যেদিন অপমান করার পর কাঁদবি না, সেদিন থেকে আর অপমান করব না। মেঘলা বলল, মানে? রাফি মনে মনে বলল, ধুর, কি বলে ফেললাম, কই কিছু না তো, আমি কিছু বলিনি। মেঘলা বলল, কি যেন বললি? রাফি বলল, আবার তুই করে বলছিস, একটা থাপ্পড় মারবো, চুপ, আর একটাও কথা বলবি না। মেঘলা এতক্ষণ রাফির বুকে শুয়ে শুয়ে কথা বলছিল, এবার উঠে যেতে চাইলো। রাফি মনে মনে বলল, উফ, ম্যাডামের রাগ হয়েছে, কেন যে মানা করি সেটাই তো বুঝবে না, ফাজিল মেয়ে, আমার যে ভালো লাগছে এটা কি বুঝে না? কিরে, উঠছিস কেন? তখন মেঘলা বলল, কাজের মেয়ে মালিকের বুকে শুয়ে থাকাটা মানায় না। রাফি বলল, কি বললি? মেঘলা বলল, কথাটা আমার নয়, আপনার। বলেই মেঘলা উঠতে গেল। রাফি চিৎকার করে বলল, আহ, মেরে ফেললি। মেঘলা ভয় পেয়ে গেল। মেঘলা বলল, কি হয়েছে? রাফি বলল, নড়ে উঠলেই হাতে লাগলো।
মেঘলা বলল আমি বুঝতে পারিনি, সরি। রাফি বলল ঠিক আছে, আর নড়িস না। মেঘলা ঠিক আছে বলে আবার রাফির বুকে শুয়ে পড়ল। মেঘলা বলল এবার ঠিক আছে? রাফি বলল একদম নড়বি না। তারপর রাফি মনে মনে বলল তোকে কিভাবে শিক্ষা দিতে হয় আমি জানি, আমি ভালো করে জানি, এবার দেখি কিভাবে উঠিস। মেঘলা রাফির বুকে শুয়ে থাকতে থাকতে একটা পর্যায়ে ঘুমিয়ে গেল। রাফি মেঘলার কপালে চুমু খেয়ে বলল পাগলি একটা। ঘুম থেকে উঠে নিজেকে রাফির বুকে দেখে অবাক হলাম, কারণ অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, ততক্ষণে রাফিও ঘুমিয়ে গিয়েছে। মেঘলা বলল এসব কি করছে আমি? ভাইয়ার দেখাশোনা করতে এসে নিজেই ঘুমিয়ে আসি, তাও ওর উপর। মেঘলা আস্তে করে উঠে গিয়ে রাফির গায়ে চাদর টেনে দিয়ে তারপর রাফির ওষুধ বের করলো। এর মধ্যে রাফিরও ঘুম ভাঙলো, চোখ খুলে দেখলো মেঘলা বসে আছে। রাফি বল ওই মেঘলা। রাফিকে দেখে মনে হচ্ছে রেগে গিয়েছে, সেটা বুঝতে পেরে তাড়াতাড়ি কাছে গিয়ে বললাম কিছু কি লাগবে? রাফি বলল হ্যাঁ, আমার ফোনটা দে তো। আমি ফোনটা নিয়ে ভাইয়াকে দিলাম। রাফি নাবিলের নাম্বারটা ডায়াল করে স্পিকার অন কর। আমি ডায়াল করে দিলাম, কিন্তু পরক্ষণে রাফি ভাইয়ার কথা শুনে পুরো অবাক হলাম। তখন রাফি নাবিলকে ফোন করলো আর বলল 5 মিনিটের মধ্যে হাসপাতালে এসে মেঘলাকে নিয়ে যা। নাবিল বলল আরে কি বলছিস? ও না আজ হাসপাতালে থাকবে। রাফি বলল তুই কি আসতে পারবি নাকি অন্য কাউকে বলতে হবে? নাবিল বলল এত রেগে যাচ্ছিস কেন? আমি আসছি। রাফি আমার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে বললাম আমি কি কিছু ভুল করছি? আমার এতক্ষণ ঘুমানো ঠিক হয়নি তাই না? সত্যি তো আমি তোর যত্ন নেওয়ার জন্য এসে নিজেই ঘুমিয়ে গিয়েছি। রাফি বলল আমাকে আর রাগাস না মেঘলা। মেঘলা বলল এই দেখ কান ধরছি, এমন হবে না, সরি রে, প্লিজ থাকতে দে, প্লিজ বাসায় পাঠিয়ে দিস না, আর ঘুমাবো না। রাফি তার বেডের পাশে টেবিলে থাকা একটা গ্লাস হাতে নিয়ে সজোরে সর্বোচ্চ শক্তি দিয়ে দেয়ালে ছুঁড়ে মারলো। গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভয় পেয়ে মেঘলার সাথে সাথে কেঁদে দিল, কারণ গ্লাসের ছোট ছোট টুকরাগুলি জানান দিচ্ছে রাফি কতটা খেপে গিয়েছে। বুঝতে পারছি না এত রাগের কারণ কি, একটু ঘুমিয়েছি তার জন্য এত রাগ। কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। কিছুক্ষণ পর নাবিল ভাইয়া আসলো। আমি কাঁদছি দেখে নাবিল ভাইয়া রাফি ভাইয়াকে জিজ্ঞাসা করলো। নাবিল বলল কিরে রাফি কি হয়েছে? মেঘলা কি কিছু ভুল করছে? রাফি বলল গাড়ি নিয়ে এসেছিস নাকি বাইক? নাবিল বলল আরে বল না কি হয়েছে, মেঘলা কাঁদছে কেন? রাফি বলল আমি কিছু জিজ্ঞাসা করছি। নাবিল বলল বাপ রে বাপ, তুই তো পুরাই খেপে গিয়েছিস। রাফি বলল বুঝতে পারছিস, তাহলে উল্টাপাল্টা প্রশ্ন করছিস কেন? তখন নাবিল ফিস করলো, বলল গাড়ি নিয়ে এসেছি, বাইকে তো তুই আমার সাথে মেঘলাকে দিবি না, আমি কি জানি না? রাফি বলল গুড, এই না হলে আমার ভাই, বুঝার জন্য ধন্যবাদ। এখন তাহলে এক্ষুনি এটাকে নিয়ে বিদায় হ, আর রাতে তুই আমার কাছে থাকিস। মেঘলা বলল আমি যাব না, থাকবো। রাফি চোখ গরম করে বলল এত কথা বলার সাহস কিভাবে পাচ্ছিস? কি ভেবেছিস হাত ভাঙা তাই মারতে পারবো না? মেঘলা বলল আমার যখন হাত ভেঙেছিল তুই আমার সাথে ছিলি, আমি এখন তোর ঋণ শোধ করব। রাফি এবার জন্য আরো খেপে গেল। রাফি বলল কি করবি, ঋণ শোধ তাই না? নাবিল উঠে ওকে একটা থাপ্পড় মার। নাবিল বলল রাফি তুই শান্ত হ, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুই শান্ত হ প্লিজ। রাফি বলল নিয়ে তো যাবেই, তার আগে একটা থাপ্পড় দে, আর মারার সময় মনে করবি মেয়ে নয় ছেলেকে মারতিস, কোনো মায়া দয়া ছাড়া এমন ভাবে মারবি যেন সারা জীবন মনে থাকে। তখন নাবিল একবার রাফির দিকে তাকায় আর একবার মেঘলার দিকে তাকায়। তখন রাফি বলল বুঝতে পারছি তুই পারবি না, আমাকেই উঠতে হবে বলে হাত ভাঙা নিয়ে উঠতে যেতে চাইলো, কিন্তু হাতে ব্যথা পেল। নাবিল বলল কি করছিস, থাম। মেঘলা দাঁড়িয়ে আছিস কেন, যা বের হ, দেখছিস না রাফি রেগে যাচ্ছে। আমি আর কি বলবো, রাফির রিয়াকশন দেখে বের হতে বাধ্য হলাম। আমার যেতে একদমই ইচ্ছা করছে না, তাই পিছনে ফিরে আবারও তাকালাম, কিন্তু রাফি ভাইয়া আবারও ধমক দিল। রাফি বলল ন্যাকামি হচ্ছে এখানে, বের হ ডায়না বুড়ি। বুক ফেটে কান্না আসছে, তবু ফিরে আসতে হলো। সারা রাস্তা কান্না করতে করতে নাবিল ভাইয়ের সাথে বাসায় ফিরলাম। ভাইয়া আমার আগে বাসায় ঢুকলো, নিজের রুমে গেল, আর আমি বাসায় ঢুকতে সবাই এসে আমাকে যা নয় তাই বলতে শুরু করলো। বড় মা বলল কিরে ভিডিওতে লাইক দে। বড় মা বলল কিরে মুখ পুরি, ছেলেটাকে রেখে চলে আসলি, এতটুকু করতে পারলি না?
কোন কোন কাজটাই কোনো কাজটাই তুই পারিস না, শুধু বসে বসে খেতে পারিস তাই না? তখন নীলিমা বলল, আমি আগেই জানতাম এমন হবে, তাই তো আমি থাকতে চেয়েছিলাম। রাফি ও বুঝে না কাকে দিয়েছে রাজার পাঠ। খালামণি, একে যে তোমরা কেন বাসায় রেখেছো বুঝলাম না। আমি হলে তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। ছোট মা সবসময় আমার পক্ষে থাকলো, আজ আমাকে বকা দিচ্ছে। একে তো ভাইয়া থাকতে দিল না, আবার সবাই আমার কথা শোনাচ্ছে। মরে যেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই, চুপচাপ দাঁড়িয়ে বকা শুনছি। তখন কেউ আমার পক্ষ নিয়ে বলল, আহ কি হচ্ছে এখানে, ওকে তোমরা বকছো কেন? তাকিয়ে দেখলাম নাবিল ভাইয়া কথাগুলো বলছে। তখন ছোট মা বলল, বকবো না তো কি, আদর করব, ওকে যে দায়িত্ব দিয়ে আসলাম ও রাফিকে একা রেখে চলে আসলো কি করে? নাবিল বলল, ও আসেনি, রাফি ওকে বের করে দিয়েছে। নীলিমা বলল, তাহলে নিশ্চয়ই খারাপ কিছু করছে, তাই তো বের করে দিয়েছে। এসব মেয়েদের যে কেন বিশ্বাস করো, এইসব মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই। নীলিমা এসে মেঘলার চুলের মুঠি ধরে বলল, কি করছিলি বল? নাবিল এসে নীলিমার হাত ছাড়িয়ে দিয়ে বলল, কেন বের করে দিয়েছে সেটা গিয়ে রাফিকে জিজ্ঞাসা করো, মেঘলাকে নয়। ঘাড়তেরা একটা ছেলে, কখন কি করে ওই জানে না। শুধু মেঘলার সাথে খারাপ ব্যবহার করছো কেন? মেঘলা তুই ঘরে যা বলেই নাবিল মেঘলাকে ঘরে পাঠিয়ে দিল। নাবিল বলল, আমি রাফির কাছে যাচ্ছি। নীলিমা বলল, দাঁড়াও, হয়েছে, অনেক করছো, আর না তোমাদের কারো যেতে হবে না, আমি যাচ্ছি। আমার হাব্বির দেখাশোনা আমি করতে পারবো, সরো সামনে থেকে। নাবিল বলল, উফ, এসব মেইলি বিষয় একদম ভালো লাগে না, এই সরব তো, রাফি একা আছে, যেতে হবে। নীলিমা বলল, তোমাকে যেতে মানা করলাম না, শুনতে পাওনি? আমি যাব, আর কেউ না। নাবিল বলল, মানে কি? নীলিমা বলল, একটা বিষয় খেয়াল করেছি, তুমি সবসময় ওই মেয়েটার পক্ষ নাও। মেয়েটা নিশ্চয়ই কোনো ভেজাল করছে, যার কারণে রাফি চায় না ও হাসপাতালে থাকুক। তুমিও তো ওই মেয়েটার পক্ষে, তাই তুমি গিয়ে হয়তো রাফিকে কোনো ক্ষতি করে দিবে, তাই তুমিও যাবে না, বুঝছো? নাবিল অবাক হলো। নীলিমা বলল, বড় মা, রাফি তোমার ছেলে না, ওকে যেতে মানা করো, বলো আমি যাব, আর কেউ না। নাবিল এবার হা হা করে হেসে বলল, বাসাটা দেখি রংমঞ্চ হয়ে গিয়েছে, নাবিলকে কেউ রাফির কাছে যেতে বাধা দিচ্ছে, ব্যাপারটা হাস্যকর। এই যে মিস, একটা কথা কান খুলে শুনে নিন, আমাকে রাফির কাছে যেতে শুধু বড় মা কেন, সারা বাড়ির লোক একসাথে হলেও আমাকে যেতে কেউ বাধা দিতে পারবে না। আজ প্রথমবার, তাই ছেড়ে দিলাম। নেক্সট টাইম আমার আর রাফির মাঝে ঢুকতে চাইলে এমন অবস্থা করব, নিজেই নিজের অস্তিত্ব খুঁজে পাবে না। নীলিমা নাবিলের দিকে আঙ্গুল তুলে বলল, এই তুমি জানো কার সাথে কথা বলছো? আমি রাফির হবু বউ। নাবিল চোখ গরম করে বলল, আমার দিকে আঙ্গুল তোলার সাহস কি করে হয় তোমার? আর তুমি কে সেটা আমি জেনে কি করব? কেবল তো হবু, আগে বউ হও। নীলিমা বলল, তো তোমার কি মনে হয় হব না? নাবিল বলল, তর্ক করার সময় নেই, আমাকে যেতে হবে। বড় মা, তোমার ভাগ্নিকে বলে দিও আমার আর রাফির কেমন সম্পর্ক, আর এটাও বলে দিও একটু কম উঠতে। রাফি আর আমাকে নিয়ে বাড়াবাড়ি করলে মুখ থুবড়ে পড়বে। রাফি কারো ইশারায় চলে না, বউ তো দূরের কথা, মা বাবার কথাও শোনে না, নিজে যা ভাবে তাই করে। রাফি আর নাবিলকে আলাদা করা এত সহজ না। রাফির কাছে এই বাসার কেউ যাবে না, হাসপাতালের আশেপাশে কাউকে দেখলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আমি যাচ্ছি, ক্ষমতা থাকলে আটকে দেখাও, বলে নাবিল চলে গেল। রাফির মা বলল, নীলিমা কি করছিস? তোর শত্রু মেঘলা, তুই নাবিলের পিছনে কেন লাগতাছিস? রাফি আর নাবিল একজন অন্যজনের আত্মা। নীলিমা বলল, খালামণি, এই ছেলেটা সবসময় মেঘলাকে আগলে রাখে। রাফি মেঘলাকে কিছু বলতে গেলে ও এসে মেঘলাকে বাঁচিয়ে নেয়, তাই মেঘলাকে সরাতে হলে আগে একে রাফির কাছ থেকে সরাতে হবে। নাবিল হাসপাতালে গিয়ে চুপচাপ বসে আছে। রাফি বলল, কিরে, মুড অফ কেন রাতে কোনো পার্টি ছিল নাকি? থাকলে যা ঘুরে আয়, আমি একা থাকতে পারবো। নাবিল বলল, না রে, মনটা একটু খারাপ। রাফি বলল, কিরে কি হয়েছে বল আমাকে। নাবিল বলল, মেঘলাটা সারা রাস্তা কান্না করতে করতে গেল তো ও, তাই ওকে তুই একটু বেশি কষ্ট দিয়ে ফেলছিস। রাফি বলল, কান্না তো একটু পরেই থেমে যাবে, কিন্তু এখানে থাকলে অসুস্থ হয়ে যেত। মেঘলা খুব ক্লান্ত ছিল, এসে ঘুমিয়ে পড়ছিল। আসলে সারাদিন বাসায় কাজ করে তো, তার জন্য হয়তো ক্লান্ত ছিল, তাই বাসায় পাঠিয়ে দিলাম যাতে ভালোভাবে ঘুমাতে পারে। রাত জাগলে শরীর খারাপ হয়। ও এমনি নড়ির পুতুল, কারণে
অকারণে অসুস্থ হয়ে যায়, হাসপাতালের পরিবেশ ওর সহ্য হবে না। নাবিল বলল সেটা ভালো করে বললেই হতো, এত রাগ দেখালি কেন? রাফি বলল ভালো করে বলল, ভালো করে যদি বলতাম ওর পায়ে পড়লেও যেত না, দেখলি না এত রাগ দেখাচ্ছি তাও ভয় পায় না, থাকতে চায়। আর সত্যি বলতে একটু রেগেও গিয়েছিলাম, ওর সাথে একটু সময় কাটাবো ভাবলাম, কিন্তু ও সবটা ভেস্ত দিল। দেখছিলাম ওর চোখে ঘুম, ক্লান্তির ছাপ, তাই বললাম শুয়ে থাকতে যাতে রেস্ট নিতে পারে। ভালো মতো রেস্ট নিলে তো সারা রাত একসাথেই থাকতে পারতাম, কিন্তু তা না, তিনি ঘুমাবেন না। আমার চোখটা একটু লেগে গিয়েছিল, উঠে দেখি মহারানী ঘুম থেকে উঠে পড়েছেন, তাই রাগে বের করে দিয়েছি। তারপর আবার বলে ও নাকি আমার ঋণ শোধ করবে, তুই বল এরপরও রাগ না করে থাকা যায়? নাবিল বলল অদ্ভুত টাইপের ভালোবাসা, কিন্তু তোর এই অদ্ভুত ভালোবাসার জন্য মেয়েটার কত বাজে কথা শুনতে হলো জানিস? ইনফ্যাক্ট গায়েও হাত তুললো। রাফি বলল হোয়াট, কি বলছিস? নাবিল বলল নীলিমা তুললো। রাফি বলল বাসায় ফিরে ওর ব্যবস্থা করব। নাবিল বলল ছাড় এসব, ওষুধ খেয়ে শুয়ে পড়, আমিও ঘুমাই। এদিকে মাঝরাতে সবাই ঘুমের দেশে পাড়ি দিয়েছে, হঠাৎ করে নীলিমার চিৎকার শোনা গেল। আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 3K। যদি 3K লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কালকে নেক্সট পার্ট পাওয়া যাবে, কালকে আর মিস্টেক হইব না। তো ভিডিওটা সবাই ফটাফট লাইক দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট পার্টে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।